যে আরএসএস ঠিক চেনে, তাই তো ওনার নাম দিয়েছে আরএসএস এর দুর্গা, কংগ্রেসকে সিপিএমকে বলেন। বিজেপির বিরুদ্ধে শুধুমাত্র অনুপস্থিত থেকে 69টা বিল পার্লামেন্টে পাশ করতে সাহায্য করেছে, তার নাম তৃণমূল কংগ্রেস। দালালি যদি 10 বছরে কেউ করে থাকে, তার নাম তৃণমূল কংগ্রেস। এই ভারতবর্ষের বুকে বিজেপির হাত শক্ত করেছে। পঞ্চায়েত নির্বাচন আপনি লড়েননি, বিজেপির সঙ্গে 4বার মন্ত্রী হয়েছিলেন বিজেপির দয়ায়। তখন বিজেপির ম্যানিফেস্টোতে 370 ধারা ছিল না, অভিন্ন দেওয়ানি ছিল না, রাম মন্দির ছিল না। উত্তর দিতে পারবেন তৃণমূলের বন্ধুরা? এই পশ্চিমবাংলা যেদিন বামফ্রন্ট সরকার চলে যায়, পশ্চিমবঙ্গে আরএসএস স্কুলের সংখ্যা কত? 382। রবীন্দ্র এখানে বসে আছে। 382, আজকে প্রায় 4000। আমাদের বলছে বাম এবং কংগ্রেস সারা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াই করছে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির হাতকে নাকি শক্ত করছে বাম আর কংগ্রেস। আচ্ছা আপনারা বলুন, তৃণমূলের যে সমস্ত বন্ধুরা মাইকের শব্দ শুনছেন, যারা পতাকা নিয়ে দিদির পতাকা আজও বাঁধেন, তারা বলুন গত 10 বছরে লোকসভাতে 69টা বিল পার্লামেন্টে পাশ হয়েছে, জনবিরোধী বিল। যে বিলগুলো মানুষের বিরুদ্ধে, জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার বিল, কৃষি বিল, এরকম অনেক 69টা বিল। প্রতিবাদ করছে কে? আরজেডি। প্রতিবাদ করছে কে? কংগ্রেস। প্রতিবাদ করছে কে? সমাজবাদী পার্টি। প্রতিবাদ করছে কে? আরএসপি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। পার্লামেন্টে মাইক বন্ধ করে দাও, মাইক বন্ধ করে দিয়ে তাদের পার্লামেন্ট থেকে তাড়িয়ে দাও। 10 বছর, একদিন দুদিন নয়, লম্বা 10 বছর। বলছে তৃণমূল কোথায়? বিরোধিতা করেছে বিজেপি, বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করেছে। উত্তর না, বিজেপির বিরুদ্ধে শুধুমাত্র অনুপস্থিত থেকে 69টা বিল পার্লামেন্টে পাশ করতে সাহায্য করেছে, তার নাম তৃণমূল কংগ্রেস। দালালি যদি 10 বছরে কেউ করে থাকে, তার নাম তৃণমূল কংগ্রেস। এই ভারতবর্ষের বুকে বিজেপির হাত শক্ত করেছে। দেখেননি আপনারা গত নির্বাচন 2019, 2014, 2019-এর পরে 21, দিল্লি থেকে নতুন একটা নিয়ে চলে এলো অ্যাটাচি করা। দিল্লি থেকে আসলেই না, ভোট আসলেই দেখবেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ অ্যাটাচি করে সিএ আর এনআরসি নিয়ে চলে আসে। রাজধানী এক্সপ্রেস করে আসে, প্লেনে করে নিয়ে আসে, আবার নির্বাচনটা মিটে গেলে হুড় হুড় করে সব পালিয়ে যায়। তখন আর সিএ এনআরসি থাকে না। আর কানে কানে সংখ্যালঘু ভাই বোনদের বললো, ভাই বামফ্রন্টকে ভোট দিস না বাবা, সিপিএমকে ভোট দিয়ে কোনো লাভ হবে না, কংগ্রেসকে ভোট দিস না, তুই আমাকে দে বাবা, আমি বাঁচি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বিজেপিকে ঠেকিয়ে দেবো, বলে বিজেপি চলে আসবে। বলেছিল না? বলেনি? রাস্তায় রাস্তায় আমরা পোলারাইজ হতে দেখিনি? আমরা শূন্য হয়েছি, আমরা বিধানসভায় শূন্য হয়েছি 2021-এ। লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ছিলাম, কিন্তু তাও আমাদের যৌথ আন্দোলন শূন্য হয়েছে। আমরা মানুষের কাছে গেছিলাম, কিন্তু মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে। আমরা দেখছি কলকাতার রাস্তার রাজপথে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের সবার মনে আছে, তৃণমূলের বন্ধুরা শুনে রাখুন, মুখ্যমন্ত্রী স্টেজের মধ্যে বলছেন ক্যা ক্যা ছি ছি, ক্যা ক্যা ছি ছি, আর পেছনে সব তাবেদারগুলো সব দৌড়চ্ছে একটা কর্ডলেস মাইক নিয়ে, দাঁড়াতে পারে না তো এক জায়গায় সুস্থির, শুধু ক্যা ক্যা ছি ছি, ক্যা ক্যা ছি ছি। আমি বললাম বাহ, এ তো দারুণ ব্যাপার, তাহলে বোধ হয় সিএ এর বিরুদ্ধে কিছু একটা করবে। বিতর্কিত বিল পার্লামেন্টে কংগ্রেস বিরোধিতা করছে, সিপিআইএম বিরোধিতা করছে, লেফট ফ্রন্ট বিরোধিতা করছে, আরজেডি বিরোধিতা করছে, তাহলে বোধ হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবার কিছু করে। ওরে বাবা, তো সাংঘাতিক বিষয়। সারা দুনিয়া দেখছে টিভিতে, সারা দুনিয়া দেখছে যে একটা সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে বিভেদের একটা বিল, ডিসক্রিমিনেশন এবং এথনিক গ্রুপ, ডিসক্রিমিনেশন এবং রিলিজিয়ান হতে পারে না পার্লামেন্টে। সেই বিলটাতে তৃণমূল কি করলো? কোথায় ছিল তৃণমূল? তৃণমূলের 9 জন সাংসদ, তৃণমূলের 9 জন সাংসদ হাইকোর্ট। যদি কোনো তৃণমূলের বন্ধু থেকে থাকেন, কালকে এখানে দেওয়াল লিখবেন বা এখানে হোর্ডিং টাঙাবেন,
9 জন সাংসদ পার্লামেন্টে ভোট না দিয়ে সিএ এনআরসি কে পাস করতে সাহায্য করেছিল, আর এখানে দাঁড়িয়ে নাটক করেছে ক্যাকা ছিচি ক্যাকা ছিচি, এদের বিরুদ্ধে ভোট দিতে হবে। এরা বলছে আমরা বিজেপির সঙ্গে আপোষ করে চলি। বলুন, পশ্চিমবাংলায় নালা নর্দমায় পশ্চিমবাংলায় প্রথম যদি পদ্ম ফুল ফুটিয়ে থাকে তার নাম কি? এই পশ্চিমবাংলায় প্রথম পদ্ম ফুল ফুটেছিল, 2 জন সাংসদ গেছিল পশ্চিমবাংলা থেকে। একজন সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণনগর, একজন দমদম কেন্দ্র থেকে তপন শিকদার মন্ত্রী হয়েছিল কেন্দ্র, চিহ্নের নাম কি? পদ্ম ফুল। সমর্থন করছে কে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2003 সাল পঞ্চায়েত নির্বাচন আপনি লড়েননি, বিজেপির সঙ্গে 4 বার মন্ত্রী হয়েছিলেন বিজেপির দয়ায় কেন্দ্রে। তখন বিজেপির ম্যানিফেস্টোতে 370 ধারা ছিল না, অভিন্ন দেওয়ানি ছিল না, রাম মন্দির ছিল না। উত্তর দিতে পারবেন তৃণমূলের বন্ধুরা? আজকে বলছেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি না। এই পশ্চিমবাংলা যেদিন বামফ্রন্ট সরকার চলে যায়, পশ্চিমবঙ্গে আরএসএস স্কুলের সংখ্যা কত? 382। রবীন্দ্র এখানে বসে আছে। 382, আজকে প্রায় 4000। তাই তো আমাকে বলা হয় না, রবীন্দ্রকে বলা হয় না যে আরএসএস ঠিক চেনে, তাই তো ওনার নাম দিয়েছে আরএসএস এর দুর্গা, কংগ্রেসকে সিপিএমকে বলেন। তাই বলছি ওই যে দুর্নীতি দেখছেন না পশ্চিমবাংলা, এত দুর্নীতি, ওই আখের রস যে ঘোরায় দেখবেন 2টো চাকা ঘোরে, একদিকে ডান দিকে ঘোরে একটা বাঁ দিকে ঘোরে, 2টো চাকা এরকম রোল করে, আর মধ্যখান থেকে আখ যায় আর রস বের হয়। আমি বলে রাখছি পশ্চিমবাংলায় 2025 আর 2026 আস্তে আস্তে তৃণমূল ওই একটা চাকা অধীর আর একটা চাকা সেলিম সব রস পার করে নেবে, তোমাদের দুর্নীতির রস বেরিয়ে যাবে। উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, বহরমপুর, জঙ্গিপুর, আস্তে আস্তে যখন দ্বিতীয় দিকে আসছে, যখন দীপশিতারা লড়াই করছে, সংগ্রাম করছে, যখন রাতের ঘুম কেড়ে নিচ্ছে, যখন সৃজনরা লড়াই করছে, যখন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখন ভয় পেয়েছে। এখন বলছে কার্তিক মহারাজ, এখন শুরু করে দিয়েছে রামকৃষ্ণ মিশন। বলছে বিজেপির সব থেকে বেশি প্যাট্রোনাইজেশন যদি কাউকে করতে হয়, মানে বিজেপি তো কিছু বলার নেই, বিজেপি 10 বছরে ভারতবর্ষকে যদি কিছু দিয়ে থাকে তাহলে তো ভোট চাইবে। জল জঙ্গল ওপর নিচ সব বিক্রি করে দিয়েছে। 47 বছরে সব থেকে বেশি বেকার। 100টা মানুষের মধ্যে 25টা মানুষ এক বেলা খেয়ে ঘুমোয় এই ভারতবর্ষে। ইন্টারন্যাশনাল কমিউনিটি বলছে ভারতবর্ষের সাংবাদিকদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, ভারতবর্ষের অর্থনীতিতে রিজার্ভ ব্যাংক ফাঁকা। আমি বলছি না, রবীন্দ্র বলছে না, কংগ্রেসের বন্ধুরা বলছে না, বামপন্থীরা বলছে না, রিজার্ভ ব্যাংকের গভর্নর বলছে, রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর বলছে 84 টাকা 100 টাকা 84 টাকার রেটে ডলারের সঙ্গে পরিসংখ্যান। তেলের দাম কোথায়? এহেন ভারতবর্ষে বিজেপিকে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গে যখন ভোট চাইতে আসছে, তখন দিলীপ বাবুদের মুখে কথা নেই, তখন দিলীপ বাবুরা কোনো কথা বলতে পারছে না। তখন দেখবেন আপনি সুকান্ত বাবুরা চুপ, কি বলবে মানুষকে? Where is the per capita income? মাথা পিছু রোজগার কোথায় ভারতবর্ষে? নাপতে নাপতে তলানিতে চলে গেছে। সেই রাজ্যে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলছেন কি কার্তিক মহারাজ। কেন? রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে বলছে। বলো রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে, কমিউনিটি ক্ল্যাশ একসঙ্গে, তাহলে কি হবে? বিজেপির হাত শক্ত হবে। বিজেপি বলতে পারবে দেখো আমাদের উপরে আঘাত, সনাতনীদের উপর আঘাত। মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির খেলায় নতুন করে সাম্প্রদায়িকতার ইস্যুকে পরিবেশন করছে, যাতে বাংলার ভোটটা আবার বাইনারি হয়। তুমি বিজেপি সংখ্যাগুরুদের নিয়ে ভোটটা নাও আর সংখ্যালঘুদের নিয়ে আমি ভোটটা নিই। তাই তো হিজাব পরে ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে। এটা করতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে সবাই আমরা এক জায়গায় হতে হবে। বাংলার মানুষ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। যখন দীপশিতারা ঘুরে দাঁড়াচ্ছে, যখন প্রতিকূলরা ঘুরে দাঁড়াচ্ছে, যখন সৃজনরা ঘুরে দাঁড়াচ্ছে, যখন মানুষ ওদের আবার কাছে করে নিচ্ছে, বলছে না দক্ষিণবঙ্গে এই চতুর্থ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দফায় নতুন
ফসল, নতুন গান, নতুন আলো, সবাই মানুষ বুঝতে শিখেছে রুটি রুজি রোজগার, বাসস্থান, জীবন জীবিকার লড়াইটাই আসল, ধর্মের লড়াই হবে না। তখন মাননীয় মুখ্যমন্ত্রীর ভয় লেগেছে। ভয় যখন লাগে তখন পোস্টার ছিঁড়তে হয়, দেয়াল মুছতে হয়। ভয় যখন লাগে তখন আতঙ্কগ্রস্ত হয়। আমি শুধু একটা কথা বলি, এই যাদবপুরের একজন এই ভদ্রমহিলা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলাটাকে অমানিসার অন্ধকারে রেখে আজকে পশ্চিমবঙ্গকে শুধুমাত্র অন্ধকারে দেখাচ্ছে। একটা সরকার চলে গেল 2011, ঋণ কত? 1,86,000 কোটি টাকা। আজকে কত? 7,00,000 কোটি টাকা প্রায়। একটা শিশু যদি যাদবপুরের সুকান্ত সেতুর কাছে জন্মায়, বা বিজয়গড়ে জন্মায়, বা সন্তোষপুরে জন্মায়, বা বাঘাযতীনে জন্মায়, যে শিশুর মাথার উপরে 65,000 টাকার ধার। সমগ্র যাদবপুর, বেহালা, কলকাতা, হুগলি, হাওড়া, শহরতলি শহর বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। উত্তর দিতে পারবেন? বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। 20-22-এর পর থেকে 25, 26, 30 ছেলেমেয়েরা থাকে না এখানে। যার বাবা মার পয়সা আছে, কেউ আমেরিকা, লন্ডন, সিয়াটেল, বিভিন্ন জায়গায় চলে গেছে। যাদের পয়সা কম তারা বিভিন্ন জায়গায় বাংলার বাইরে কাজ করছে, কেউ ব্যাঙ্গালোর, কেউ অন্য জায়গায়। আর যারা নিম্নবিত্ত মানুষ, যারা কোনো রকমের পড়াশোনাটা করতে পেরেছে বা পারেনি, আমার কথা বিশ্বাস না হলে শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে গিয়ে সন্ধ্যেবেলা গিয়ে দেখবেন আনরিজার্ভ কম্পার্টমেন্টের গুলো সামনে একটা পিঠে ব্যাগ নিয়ে, কাঁধে একটা জলের বোতল নিয়ে ছেলেগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ? কেরালা যাচ্ছি। কোথায় যাচ্ছ? মণিপুর যাচ্ছি। কোথায় যাচ্ছ? ত্রিপুরা যাচ্ছি। কোথায় যাচ্ছ? গুরগাঁও যাচ্ছি। কোথাও যাচ্ছি? গোয়া যাচ্ছি। কেন যাচ্ছ ভাই? ধান রুইতে যাচ্ছি। পরিযায়ী শ্রমিক। উত্তর দিতে পারবেন? এই বাংলায় সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষের মধ্যে। আমি বলছি না, কংগ্রেস বলছে না, সিপিএম বলছে না, অন্য দল বলছে না, আজিম প্রেমজি বলছে পশ্চিমবাংলায় সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক এই ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে, এই বাংলা থেকে চলে যাচ্ছে। উত্তর দেবেন না? শুধু ভোট আর ভোট। শুধু হিজাব করে সংখ্যালঘু সম্প্রদায়দের বলবেন আমি তোমাদের মসি, আমাদের ভোট দাও, যেখানে সংখ্যালঘু সম্প্রদায় সরকারি চাকরিতে 1%ও নেই। ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, পুলিশ অফিসার। ভাওতা দেওয়ার একটা সীমা আছে। দেয়ার মাস্ট হ্যাভ সাম লিমিট। আজকে কি বলবেন? মাথা পিছু রোজগার পশ্চিমবাংলা শেষ হয়ে গেছে, আর উনি শুধুমাত্র দিদি আর দাদা আর দিদি। সিবিআই, ইডি দিনরাত চোর ধরতে বেরিয়েছে। সিবিআই, ইডি বেরোচ্ছে। আমরা বলি যে সিবিআই, ইডি ওসব ডাকাত কখনো চোর ধরে না। ডাকাত কোনোদিন চোর ধরতে আসবে না। ওই হেলিকপ্টার করে, প্লেনে করে G20 লোকগুলো ওই 420 ধরতে আসবে না। তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে দেখবেন আপনারা লক্ষ্য করে, 1 বছর লেগে গেছে কাকুর গলার স্বর ধরতে। কাকু বলছে আমাকে ধরতে পারবে না, আমার সাহেবকে ছুতে পারবে না। কি কনফিডেন্স দেখুন। চোর কিন্তু জাত খুব ভালো, চোর কিন্তু একদম অনেস্ট চোর। বলছে আমাকে ধরতে পারে, আমার সাহেবকেও ছুতে পারবে না। তা বলছে কাকুর গলার স্বরটা টেস্ট করো। 1 বছর লেগেছে কাকুর গলার স্বর। তারপরে কাকুর গলার স্বর টেস্ট করে এলো। আদালত যখন গুঁতো দিচ্ছে, আপনাদের শামীমরা, বিকাশবাবুরা যখন আদালতে যে রোজ ধর্ণা দিচ্ছে, বলছে করতে হবে। বিচারক যখন লিখছে, বলে গলার স্বর তো পাওয়া গেল, এবার কিছু করুন। এখন দেখবেন ইডির গলার স্বর নেই, ইডি বন্ধ হয়ে গেছে। ইডির আর গলার স্বর পাওয়া যাচ্ছে। আর কিছু হলে এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ওই আমাদের গল্প একটু বেশি হয়েছে, কাজের কথা কম হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রাজভবনে নাকি গল্প একটু বেশি হয়, কাজের কথা কম হয়। তারপরে চিটফান্ডের মালিকগুলো সব ঘুরে বেড়ায়। এরা খেলবে? এটাই তো খেলা হবে, এই খেলা হবে। আর কিছু হলে দাদা যখন বলে বাম কংগ্রেস যাচ্ছে রে ভাই, পঞ্চায়েতের পর থেকে ভোট বাড়ছে, পঞ্চায়েতের পর থেকে আর ঠেকানো যাবে না। দিদি কিছু তো করো। দিদি বলছে তাহলে একটা কাজ করো, লোককে তো দেখাতে হবে। সিপিএম আর কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াই করছে, পঞ্চায়েতে মার খেতে খেতে ছেলেগুলো খুন হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে বলছে তাহলে কিছু একটা করো। বলে ঠিক আছে, আমার বীরভূমে একটা পাঁঠা আছে, নিয়ে চলে যাও। দেখবেন কালীঘাটে পাঁঠা বলি দেয়। ওই বীরভূমে একটা পাঁঠা আছে, ঘড়ি ধরে বলতো না,
45 মিনিট সময় দিচ্ছি, গ্রাম জ্বালিয়ে দেবো। আরে ভাই, কার উপরে ভরসা রাখছে? কিষাণজি ওকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল, সে উপরে চলে গেছে, ওকে ভরসা রেখে বলছে 45 মিনিট সময় দিচ্ছি, গ্রাম জ্বালিয়ে দেবো। এখন তিহার জেলে ঘুমাচ্ছে মেয়েকে নিয়ে, মানে 1+1 ফ্রি। তিহার জেলে ঘুমাচ্ছে এখন। বলছে তারপরে কি বলছে, আবার দেখুন 4 মাস 5 মাস 5 মাস 6 মাস। তারপরে এখন বলছে এরকম করে হবে না, বাম কংগ্রেস যাচ্ছে ভাই, সিপিএম এর ভোট বাড়ছে, মীনাক্ষীরা বাংলা কাঁপিয়ে দিচ্ছে, অধীর বাবুরা মাথা খারাপ করে দিচ্ছে, এই সেটিং এর গল্পটা ধরা পড়ে গেছে। আর কতদিন ভাগ করবে হিন্দু মুসলমান, আর কতদিন বলবে পাকিস্তান কবরস্তান শমশান, এসব বেশি দিন চলবে না। মানুষ জাগছে, গ্রাম জাগছে, গ্রাম জাগছে, গ্রাম বলছে গ্রাম যেহেতু জাগছে, চোর যেহেতু ভাগছে, এবার কি করবে? রাস্তা দিয়ে গেলে তো চোর চোর বলছে, রাস্তা দিয়ে গেলে তো চোর চোর বলছে। জয়নগরের রাস্তা দিয়ে ভাইপো যাচ্ছে, তার পেছনে বলছেন চোর চোর চোর। শুনছেন কোনোদিন? এই পশ্চিমবাংলার ক্ষমতায় 30 বছরের উপরে কংগ্রেস, 34 বছর বাম, যুক্তফ্রন্টের সরকার, বিধান রায় মুখ্যমন্ত্রী, প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী, সিদ্ধার্থ শঙ্কর মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী। আমরা বিরোধী আসনে ছিলাম, লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু কোনোদিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে চোর অপবাদ আমরা কেউ কোনোদিন দিতে পারিনি। এই বাংলায় আমরা দেখতে হলো, এটা লজ্জার, এটা লজ্জার, আমাদের জন্য লজ্জার, এই বাংলার মানুষের জন্য লজ্জার যে ধুতি পড়া মানুষগুলো সম্মানের সঙ্গে রাজনীতি করতাম, সেই মানুষগুলো আজকে হারিয়ে যাচ্ছে। এখন সব রাস্তা দিয়ে একটা কাউন্সিলরের 22 কোটি টাকার গাড়ি। উত্তর দেবেন না? কোন বাংলা, কোন বাংলা ছেড়ে যাচ্ছেন আপনি? আপনাকে তো প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। ওনাকে যদি কেউ সব থেকে বেশি ঠিক চিনে থাকে, তাহলে RSS চিনেছে। আর একজন প্রাক্তন সাংসদ এই যাদবপুরে, আমি তাকে সম্মান জানিয়ে বলি, কৃষ্ণা বসু, তিনি জীবনের শেষ বয়সে একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম অ্যান আউটসাইডার ইন পলিটিক্স, 332 নম্বর পাতায় লেখা আছে। বলে যাচ্ছি আজকে তৃণমূলের বন্ধুরা বইটা নতুন প্রজন্মের ছেলেদের পড়াবেন। সেখানে লেখা আছে, গুজরাট দাঙ্গার পরে, গোধরা কাণ্ডের পরে কৃষ্ণা বসু পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, আমি মমতাকে বারবার বলেছি এই সরকার থেকে বেরিয়ে এসো, অটল বিহারী বাজপেয়ীকে প্রত্যাখ্যান করো, কারণ ওরা বাবরি মসজিদ ধ্বংস করেছে, ওরা গুজরাট হত্যাকারীদের সঙ্গে হাত মিলিয়েছে, ওখানে একটা জেনোসাইড হয়েছে, তুমি চলে এসো। মমতা ডিনাইড এন্ড রিটেন ইনটু দ্য গভর্নমেন্ট। এই মমতা বন্দ্যোপাধ্যায় বাম কংগ্রেসকে বলছে আমরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঘাত করে চলি। পশ্চিম বাংলার সব থেকে বেশি সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হবে, আমাদের এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। ছেলেরা কাজ চাইছে, 85টা ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলায় বন্ধ, ছেলে মেয়েগুলো শপিং মলে লাইন দিচ্ছে 6,000 টাকা 5,000 টাকার চাকরির জন্য। উত্তর দেবেন না, শুধু ধর্ম, হিন্দু মুসলমান খ্রিস্টান এইসব করবেন। শত শত রাম আর রহিমের কাজ জোটে না, শত শত সীতার রাবে আর পরনের বস্ত্র জোটে না, আর শুধু বাংলার মুখ্যমন্ত্রী এই কাজ করে যাবেন। আমরা জানি না যে ভাইপোর বউ যদি সোনা বাজারে ধরা পড়ে, তাহলে দিল্লি থেকে কোন মন্ত্রীর ফোন আসে, তাকে এসকর্ট করে বাড়িতে পৌঁছে দেয়। তাই তো দেখবেন একটা করে পাঁঠা বলি দেওয়া হয়, কখনো বীরভূম থেকে, কখনো উত্তর 24 পরগনা রেশন কেলেঙ্কারির নায়ককে, আর কখনো পার্থবাবুদের। কিন্তু দেখবেন কালীঘাটে আমরা বলেছি না, এসব দিয়ে হবে না, এই চালানা টানা দিয়ে হবে না। আমাদের কালীঘাট আর ক্যামাক্সিডের রামপাটাটাকে তুলে নিয়ে যেতে হবে, যার বান্ধবীর অ্যাকাউন্ট আছে বিদেশে ব্যাংকে, তাকে তুলে নিয়ে যেতে হবে। কেন সিবিআইডি নাম থাকা সত্ত্বেও নাম করবে না কালীঘাট আর ক্যামাক্সিডে? কোন চালু করে? উত্তর দেবেন না। তাই আজকে আপনাদের কাছে বলি যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস আর বিজেপি একে অপরের সঙ্গে সংযুক্ত। দে আর হ্যাভিং সিম্বায়োটিক রিলেশন। ঘাস থাকলে গরু থাকবে, ঘাস থাকলে গরু আসবে, ঘাস কেটে ফেলুন গরু থাকবে না। ভাবতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কিছু জানতাম না। পার্থ চট্টোপাধ্যায় কি করেছে? আপনার পাশে বসে একটা মন্ত্রী 5,000 টাকার ফল খায়, আর আমার আপনার ঘরের 1 টাকা 96 পয়সার খিচুড়ি খেয়ে ছেলে মেয়েগুলো মিড ডে মিলের খিচুড়ি খেয়ে বাড়িতে যায়। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে
নাকি চোরেদের শপিং মল, একটা কিনলে একটা ফ্রি। পশ্চিম বাংলা জুড়ে চোর আর চোর, এই অপবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। যেমন দিল্লি তেমন বাংলা। দিল্লি থেকে আসছেন, বাংলা এসে সেট করছেন, আর দিল্লি বলছেন আমাকে 20টা দিয়ে দাও, 22টা দিয়ে দাও, আর আমি চলে যাব। তুমি পশ্চিম বাংলায় থাকো, আমি দিল্লিতে থাকি, একটু পেছনে পেছনে কথা হবে, চুপি চুপি কথা হবে, আর বাম কংগ্রেস লড়াই করে যাবে। এই জিনিস বাংলার মানুষ ধরে ফেলেছে, আপনাদের চক্রান্ত ধরে ফেলেছে। আর হবে না দিদি ভাই, এবার কিন্তু আপনাদের বিদায়ের পালা। পুলিশকে সঙ্গে নিয়ে ভাবছেন মাস্তানি, পুলিশকে সঙ্গে নিয়ে ভাবছেন বুথ লুটে নিব, পুলিশকে সঙ্গে নিয়ে ভাবছেন দেখে নিব, অত সোজা নয়। মানুষ যখন তৈরি হয়, মানুষ যখন সংগ্রামে থাকে, হিটলার পারেনি, মুসলিনি পারেনি, আপনিও পারবেন না। লড়াই সংগ্রামের মধ্যে বুথে আমরা বুঝে নেব। মনে রাখবেন, সৃজন কোনো বামপন্থী প্রার্থী বা বামপন্থী কাস্তে হাতুড়ির প্রার্থী নয়। আমরা সারা বাংলা জুড়ে যেখানে মোহাম্মদ সেলিম লড়াই করছেন সেখানেও আমরা লড়েছি, যেখানে অধীরবাবু লড়াই করছেন সেখানেও বামপন্থীরা লড়েছে। আমরা বলেছি কেউ সিপিআইএম এর প্রার্থী নয়, কেউ কংগ্রেসের প্রার্থী নয়। এই যাদবপুর কেন্দ্রে কাস্তে হাতুড়ির প্রার্থী হতে পারে, কাস্তে হাতুড়ি বুথে গিয়ে দেখবেন কাস্তে হাতুড়িটা আছে, কিন্তু মনে রাখবেন ওই ব্যালটে কাস্তে হাতুড়ি থাকলেও ওটা হাত চিহ্নের প্রতীক। আমরা ধরে আছি কাস্তে হাতুড়িতে। আমরা সৃজনকে জেতাতে চাই, নতুন দিনের আলো চাই, নতুন বাংলা করতে চাই। তারা যাবে বাংলা। যে পার্লামেন্টের প্রার্থী দিয়েছিলেন আপনি, সেই পার্লামেন্টের প্রার্থীর অ্যাটেন্ডেন্স কত? গুগল সার্চ করবেন, 100 দিনের মধ্যে 26 দিন। বাকি দিন কোথায়? টিকটক করছে। যখন মানুষ জানতে চাইবে নতুন করে ভোটে যে তোমাকে জেতাবো কি জেতাবো না, দেয়ার ইজ নো অ্যাকাউন্টেবিলিটি। প্রার্থী হওয়া, অন্য প্রার্থী দিয়ে দিয়েছে, সব জায়গাতে তাই। মানে যখন আপনি জিজ্ঞাসা করবেন এই প্রার্থী কি হলো কি হলো কি হলো, তখন পাল্টি। তাই আমি আপনাদের কাছে বলি, এখন অনেক বক্তা আছেন, আমি তো আমি দীর্ঘ সময় বক্তৃতা করবো না, আমি আপনাদেরই ঘরের ছেলে। আমরা সবসময় একটা কথা বলি, এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা দীর্ঘদিন লড়াইয়ে ছিলাম, লড়াইয়ে চলেছি। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই। আমাদের পথ হয়তো আলাদা ছিল, কিন্তু আমাদের লক্ষ্য তো এক, এই ফ্যাসিস্ট সরকারকে সরাতে হবে, এই বাংলায় একটা স্বৈরাচারী সরকারকে সরাতে হবে। লক্ষ্য যদি এক হয়, পথ যদি আলাদা হয়, চৌরাস্তার আমরা কোথাও দেখা হবে, সেই লড়াই সংগ্রামের মধ্যে থাকবে। এই যে পতাকাটা দেখছেন, তিরঙ্গা পতাকাটা, এই পতাকার মধ্যে একজন মানুষের রক্তের দাগ। 1948 সাল, একজন বৃদ্ধ মানুষ, তিনি বলছেন জীবনের কোনোদিন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঘাত করো না। 48 সালে বিড়লা মন্দিরে গুলি খেয়ে বলছেন ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান, রঘুপতি রাঘব রাজা রাম। সেই মহাত্মা গান্ধী বলছেন যে ওঠভদ্দর পরভদ্দর দোকানি পশারি তুলে জীবনের শেষ বয়সে কোনোদিন সাম্প্রদায়িকতার সঙ্গে আঘাত করো না। আমরা কোনোদিন করিনি, একদিনের জন্য করিনি, 1 ঘন্টার জন্য করিনি, 1 মিনিটের জন্য করিনি। আর এই যে লাল পতাকাটা দেখছেন, বিশ্বের একজন মহামানব, তার